ভারতীয় রাজনৈতিক জগতে এক নক্ষত্র জ্যোতি বসু। তার অসামান্য বাচনভঙ্গি, স্বভাব সাধারণ মানুষকে আকৃষ্ট করত। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের সর্বকালীন মুখ্যমন্ত্রী। প্রায় 23 বছর তিনি মুখ্যমন্ত্রীর পদ সামলেছিলেন। 1977 থেকে 2000 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। 1996 সালে প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার হলেও বেশ কিছু কারণের জন্য তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি। সেই আক্ষেপ বাঙালির এখনও বুকে বয়ে বেড়াচ্ছে। তার জন্মদিনে ওয়েব আড্ডা নিউজ তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য এবং কিছু স্মৃতি আমরা আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জ্যোতি বসুর মতো মানুষ পাওয়া খুব মুশকিল। তাই জ্যোতি বসুর জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করি। 1914 সালে জন্মগ্রহণ করেন জ্যোতিবাবু। তার মৃত্যু হয় 2010 সালের 17 জানুয়ারি। তাকে আমাদের শ্রদ্ধা সম্মান। বোনেরা ও ভাইয়েরা, লোকসভা নির্বাচন এসেছে। আমার খুবই ইচ্ছে ছিল আপনাদের কাছে আসা, দুটো কথা বলা, কিন্তু আমার শারীরিক এমন অবস্থা যে আমি সেটা পারলাম না। সামনে লোকসভা নির্বাচন, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই। এই লড়াইতে ঠিক হবে কেন্দ্রে কারা সরকার গড়বে। আমরা বিজেপিকে রুখতে চাই। আপনারা জানেন, সাম্প্রদায়িক শক্তিকে ঠেকাতে এবং বিজেপিকে রুখবার জন্যে এর আগের বার আমরা কেন্দ্রে ইউপিএ সরকারকে সমর্থন করেছিলাম কিছুদিনের জন্যে। এটা অভাবনীয় ছিল, কিন্তু যে কংগ্রেসের বিরুদ্ধে আমরা চিরকাল লড়াই করেছি, এখনও করি, তাদেরও সমর্থন করেছিলাম বিজেপিকে ঠেকাতে। ন্যূনতম সাধারণ কর্মসূচির উপরই আমরা সমর্থন করেছিলাম, কিন্তু কংগ্রেস মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ন্যূনতম সাধারণ কর্মসূচি মানেনি, দেশকে আমেরিকার দিকে নিয়ে চলেছে। ওরা ভুল থেকে শিক্ষা নেয় না, ওদেরও কোনো নীতি নেই। এই অবস্থায় আমরা চাই দিল্লিতে যে বিকল্প সরকার হবে তারা সাধারণ মানুষের জন্য কাজ করবে, ধর্মনিরপেক্ষ নীতি মেনে চলবে, স্বাধীন বৈদেশিক নীতি অনুসরণ করবে। আর সেই রকম সরকার গঠনের জন্য এই রাজ্যের বামফ্রন্টকে জয়ী করতে হবে। আপনারা জানেন আমি অসুস্থ অনেক দিন ধরে। অসুস্থতার জন্যই আমি আপনাদের সামনে আসতে পারলাম না। আমি আপনাদের দেখতে পেলেও ভালো লাগতো। সে যাই হোক, যে দায়িত্ব আপনাদের ওপর এসেছে আপনারা তা পালন করবেন, এই বিশ্বাস আমার আছে। এই রাজ্যের লড়াই সংগ্রামে দীর্ঘ ঐতিহ্য আছে। অনেক বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে তুলেছি বামফ্রন্ট। আপনারা বামফ্রন্ট সরকারকে দিনে দিনে শক্তিশালী করেছেন। শারীরিক অসুস্থতার জন্যে আমি 2001 সাল বিধানসভা নির্বাচনের 6 মাস আগে মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসর হই। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটিতে ঠিক হয়েছিল
বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমে উপমুখ্যমন্ত্রী হবেন, তারপর মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী এখন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্ট সরকার মানুষের জন্য অনেক কাজ করেছে, সেই জন্যই দেশের মধ্যে মানুষের অনেক বিষয়েই আমাদের রাজ্য এখন প্রথম। যেমন একটা উদাহরণ হলো 13 লক্ষ একর জমি আমরা কৃষকের মধ্যে বন্টন করেছি, যা দেশের আর কোথাও হয়নি। মানুষের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করেছি আমরা। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত তথা গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি আমরা। অনেক কাজ করেছি আমরা, আবার অনেক কাজও বাকি আছে। কৃষিরও আরও উন্নতি চাই। কৃষিতে যেমন প্রথম স্থান আমাদের, সেই প্রথম স্থানে কৃষিকে ধরে রেখে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের কৃষি গবেষক সবার সঙ্গে কথা বলে কৃষির আরও উৎপাদন বাড়াতে হবে। তেমনি ছেলেমেয়েরা যারা শিক্ষিত হচ্ছে, পড়াশোনা শিখছে, তাদের কর্মসংস্থানের জন্য শিল্পায়নের কাজে লাগাতে হবে। বহু শিল্পপতি আসছেন আমাদের এখানে শিল্পায়ন করতে, তার সুযোগ নিতে হবে। একটা কথা মনে রাখবেন, শিল্পের জন্য যে জমি আমরা জোগাড় করছি তা ক্ষতিপূরণ দিয়ে। কৃষকদের যেভাবে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে তারও নজির অন্যত্র নেই। সংখ্যালঘু, তপশিলি জাতি, আদিবাসী যারা পিছিয়ে আছেন তাদের কাছে আরও গুরুত্ব দিচ্ছি আমরা। কিন্তু বিরোধীরা আমাদের কর্মসূচি সম্পর্কে মানুষকে ভুল বোঝাতে চায়। বিরোধীদের অবশ্য কোনো নৈতিকতা নেই, ওরা পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিতে চায়। এজন্য ওরা অনৈতিক জোট গঠনও পিছপা নয়। আমি বিশ্বাস করি এই রাজ্যের মানুষ বিরোধীদের অনৈতিক জোটকে হারিয়েই বামফ্রন্টকে জয়ী করবেন, যেমন আগেও আপনারা করেছেন। তার দৃষ্টান্ত আর কোথাও নেই ভারতবর্ষে। এখানে আপনারা যে ইতিহাস রচনা করেছেন, এই কথা আপনারা মনে রাখবেন। আমাকে ক্ষমা করবেন যে আমি শারীরিকভাবে অসুস্থতার জন্য আপনাদের কাছে আসতে পারলাম না, আপনাদের দেখতে পারলাম না। আরে এত কাছে দিয়ে গেছে। আমি একটু সরান, একটু সর। আমি প্রথমেই বলতে চাই আপনাদের কাছে যে যখন আমাদের পৌরসভার প্রধান গোবিন্দ গাঙ্গুলি এবং মানস মুখার্জি আমার কাছে গিয়েছিলেন এইখানে আসবার জন্যে, এই উদ্বোধনী সভায়, আমার ওদের কাছে কিছু শুনলাম। আগেও এই বেলঘরিয়ার যে সংস্থা হয়েছে তার সম্বন্ধে কিছু শুনেছিলাম। যাই হোক, আমার শরীর খুব খারাপ, তবুও আমি ভাবলাম, এবং বয়সও হয়েছে, 92 বছর চলছে, 65 বছর রাজনীতি করছি, তবুও ভাবলাম যে না, এইরকম একটা সংস্থা আমার তো মনে পড়ে না যে আমি কোথাও দেখেছি। এখানে যে সংস্থা তৈরি হয়েছে এবং যে উদ্দেশ্য নিয়ে, আমার ঠিক হয়তো আছে, আমি জানি না, মনে পড়ে না এখন, কিন্তু আমার মনে হচ্ছে যে এইরকম আর কোথাও নেই। যে দল মত নির্বিশেষে, যা কাগজ আমি দেখলাম যে 200 ক্লাবকে নিয়ে এখানে এই প্রতিষ্ঠান সমন্বয় সমিতি তৈরি হয়েছে এবং তাদের পক্ষে
এই উৎসব করা হচ্ছে, যেটা আমি এখানে এসেছি আপনাদের সঙ্গে কিছুক্ষণ মিলিত হতে যার জন্যে, এবং এটা আমি আনন্দের সঙ্গে গৌরবের সঙ্গে উদ্বোধন করছি। আর এটাও আমি একটা লেখায় দেখলাম আর এখনও শুনলাম যে বাবরি মসজিদ যখন ধ্বংস হয়, আমাদের ভারতবর্ষের একটা লজ্জার কথা যে এরকম ঘটনা হতে পারে, এবং সেখানে 3 জন বড় বড় নেতা নেত্রী যারা পরে মন্ত্রী হয়েছিলেন, যাদের নামে এখনও মামলা আছে, ক্রিমিনাল কেস আছে, তারা সেখানে উপস্থিত। আর কর সেবকরা তারা দলে দলে গিয়ে সেইখানে মসজিদ ভাঙছে। আর সুপ্রিম কোর্টকে তারা বলেছিলেন, সুপ্রিম কোর্ট তাদের ডেকেছিলেন যে কর সেবকরা কী করতে যাচ্ছে ওখানে বাবরি মসজিদের ওখানে। তারা বলেছিলেন যে সেখানে ধর্মীয় গান গাইবেন, ধর্মীয় গান করতে যাচ্ছেন, কিন্তু ভেঙে গুড়িয়ে দিল। আর ওদের যিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, এখন আর নেই, তিনি ছিলেন, তিনি বক্তৃতায় বললেন, যখন মন্ত্রিত্ব চলে গেল, কলকাতায় এসে তিনি বললেন, সেটা আমি ধরে রেখেছি, ক্যাসেটে ধরে, পুলিশের ক্যাসেটে ধরে রেখেছি। তিনি বললেন যে এটা একটা চমৎকার ঘটনা হয়েছে, হিন্দি ভাষায় বললেন, যে এখন একটা নতুন যুগের মধ্যে আমরা ঢুকে গেলাম। এই কর সেবকরা যা করলো, এটা নতুন যুগ শুরু হয়ে গেল। এবং আমি জানলাম, আর এখনও তো অনেক সবাই বললেন, যে সেই উপলক্ষে এই রকম একটা সমিতি আপনারা গড়ে তুলেছেন, এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন 200 ক্লাবকে নিয়ে, দল মত নির্বিশেষে। তো যাই হোক, এবং এর কাজ সম্বন্ধে, আর তার আগে আমি এটা বলছি, এই বেলঘরিয়া এসে আমার প্রথমেই মনে পড়ল যে আমাদের প্রয়াত শান্তি ঘটক, যিনি আমাদের খুবই একজন বড় নেতা ছিলেন, এবং এখানকার একটা অংশ বরানগরের সঙ্গে যুক্ত ছিল যখন প্রথম নির্বাচন হয়, এবং উনি আমাকে খুবই, এবং এখানে আরও অনেকে আসেন, তারা আমাকে সাহায্য করেছিলেন জেতবার জন্য। পরবর্তীকালে এখানে আমি খুব বেশি ভোট পেতাম বলে পরবর্তীকালে এটাকে কেটে দিয়ে বরানগরকে আলাদা করে দেয়া হলো। যাই হোক, এটা মনে পড়ছে বলে বললাম। কাজেই তার স্মৃতির প্রতি, শান্তি ঘটকের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি দেখলাম এদের যে কর্মকাণ্ড এটা এতদিন ধরে করছেন, এটা একটা দৃষ্টান্তমূলক। আমরা তো এমনি বলি রাজনীতির ক্ষেত্রে যে রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে আমরা বলি, নানা রকম আমাদের যার যা বক্তব্য কর্মসূচি আমরা রাখি, কিন্তু পরবর্তীকালে আমাদের কথা হচ্ছে, আমাদের মতন যাদের চিন্তা তাদের কথা হচ্ছে যে এমন তো কতগুলো ভালো কাজও করে, যে সরকারই থাকুক, আমরা বিরোধী থাকতে পারি, অন্যরা বিরোধী থাকতে পারে, কিন্তু কিছু তো ভালো কাজ হয়, সেই ভালো কাজে সবারই সমর্থন করা উচিত, সব একসঙ্গে কাজ করা উচিত। আর যেখানে মনে হবে যে মানুষের কল্যাণ হবে না এমন কিছু করা হচ্ছে, তাহলে যাদের হাতে সেই প্রতিষ্ঠান আছে, সরকার আছে, খারাপ কাজ করছে, মানুষের কাছে তারা বলবেন, আর সরকারে যারা আছেন তারাও বলবেন, আর মানুষ তারা গ্রহণ করবেন, মানুষ সঠিক পথেই যাবেন, এইটাই আমাদের অভিজ্ঞতা এবং আমার ধারণা। তো যাই হোক, এই যে প্রতিষ্ঠান, এটা দেখলাম লেখার মধ্যে, এরা গরিবের কল্যাণ করে, তাদের নানা রকমভাবে সাহায্য করে। এরা সেই কোথায় উড়িষ্যা, কোথায় সুনামি, সেখানে প্রাকৃতিক বিপর্যয় হয়, তার জন্য তারা টাকা পয়সা পর্যন্ত
আমাদের মুখ্যমন্ত্রীর তহবিলে তারা পাঠিয়েছেন এবং বিভিন্নভাবে মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের সাহায্য করবার চেষ্টা করেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। যেমন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা, তেমন আমরা চাই না আমেরিকার দাসত্ব, তেমন আমরা চাই না যে সম্প্রদায় বিভেদ হোক। এটা কখনো হতে পারে না। এটা ভারতবর্ষের সভ্যতা এই কথা বলে না, এই লক্ষ্য সেটার নেই। ওই বিভিন্নতার মধ্যে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাই রবীন্দ্রনাথ বলে গেছেন। তাই নিয়েই আমরা চলছি এবং আশা করি সেইভাবেই আমরা চালিয়ে যেতে পারব। এবং আপনারা এখানে যা এই যে প্রারম্ভিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, নাচ গান দেখলাম, এটা খুবই চমৎকার লাগলো দেখে। এবং তাদের সবাইকে, যারা তাতে অংশগ্রহণ করেছেন, তাদের অভিনন্দন আমি জানাচ্ছি। এবং এই কদিন ধরে আপনাদের যে এখানে উৎসব চলবে, নানা কর্মসূচি আছে, সেখানে সেমিনার হবে, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অন্যদের জন্য নানা রকম অনুষ্ঠান এখানে হবে। এই যে কাগজে দেখলাম সেখানে আছে। এটা খুবই আনন্দের বিষয় যে কটা দিন আপনারা এখানে উৎসব আনন্দ করবেন, সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করবেন, সাধারণ মানুষকেও আপনারা ভালোবাসতে শিখবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে আমি কমিউনিস্ট, 65 বছর কমিউনিস্ট জন্য কাজ করছি। এবং আমরা বলি যে কমিউনিস্টরা বলে যে আমাদের মানুষের স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থ নেই। কিন্তু এটা আমি অভিজ্ঞতায় দেখেছি, বলা যত সহজ, করা তত সহজ না। কার্যক্ষেত্রে সেটা করা তত সহজ না। সেই জন্য এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। যারা মানুষের বন্ধু, যারা মানুষের প্রিয়, যারা মানুষের সমর্থন, সহযোগিতা, ভালোবাসা চান, তাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে আমরা আমাদের মানুষের স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থ নেই। এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই কথাটি আমরা সর্বজন্য শ্রদ্ধেয় নেতা শ্রী জ্যোতি বসুর বক্তব্যের মধ্যে পেলাম। প্রারম্ভিক অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে রয়েছে ধন্যবাদ জ্ঞাপন। শ্রী অচিন্ত বিশ্বাস, যুগ্ম সম্পাদক, বেলঘরিয়া। তার আগে আছে, মাফ করবেন, তার আগে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আজকের এই বেলঘরিয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করব। আমি অনুরোধ করব মাননীয় শ্রী জ্যোতি বসু মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা আছেন তাদের এগিয়ে যেতে। কেননা ওই আগুনের ছোঁয়ায় আমরা যে কোনো শুভ কাজ করি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ কথা বলেই সেই সময়টা এসে গেছে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উৎসবের। এবারে উৎসবের প্রতীক উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শ্রী অসীম দাশগুপ্ত মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বেলঘরিয়া উৎসবের। এবার উৎসবের প্রতীকটি উদ্বোধন করা হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের অর্থমন্ত্রী শ্রী অসীম দাশগুপ্ত প্রতীকটি উদ্বোধন করছেন। মঞ্চের ডান দিকে একটি পর্দা রয়েছে, তার তলায় রয়েছে উৎসবের প্রতীক, তার পেছনে রয়েছে উৎসবের প্রতীকটি। আবরণ উন্মোচিত হচ্ছে তার।
नहीं है। बाकी हिंदुस्तान के लोग अब उठ के खड़े हो रहे हैं, लोग सीपीआईएम की तरफ देख रहे हैं, सीपीआईएम की बात सुनना चाह रहे हैं, और जब लोग बात सुनना चाहते हैं तो हमको अपनी बात कहने में आसानी होगी। हम अपनी बात लोगों तक रख सकते हैं और रखने की कोशिश भी कर रहे हैं। मेरी पार्टी सीपीआईएम ने आजादी के पहले भी कुर्बानियां दी हैं, आजादी के बाद भी कारकुन अच्छे कैसे होंगे, ये सीधी बात है जो समझ में आती है। इसलिए सीपीआईएम को और ज्यादा मजबूत बनाने की जरूरत है, मेहनत करने की जरूरत है। ये मेहनत अगर हम लोग करते जाएं तो हमारा मुकाबला, हमारी जितनी मुखालिफ ताकतें हैं ये मिलकर भी कर नहीं सकेंगी। और एक दिन आएगा जब पूरे हिंदुस्तान पर ये लाल झंडा लहराएगा ताकि पूंजीवाद को मिटा के हम यहाँ समाजतंत्र ला सके। मैं आपको अपना उर्दू का एक शेर सुना के अपनी बात खत्म करना चाहता हूँ, क्योंकि ज्योति बाबू आ गए हैं, उनकी वक्त के साथ जमाना भी बदल जाता है, बदले दुश्मन तो निशाना भी बदल जाता है। जिंदगी अपने तजर्बे से ये समझाती है, साज बदले तो तराना भी बदल जाता है। প্রায় শয্যাগত ছিলাম প্রায় 1 মাস। তো যাই হোক, আজকে আমাদের পার্টির যে সম্মেলন হতে যাচ্ছে কাল থেকে, সেই উপলক্ষে এই সমাবেশ ডাকা হয়েছে এবং আমি খুব অল্প কথায় কিছু বলবো, কারণ অন্য বক্তারা আছেন, তারা সব এসেছেন। আমাদের প্রকাশ কারাত জেনারেল সেক্রেটারি পার্টি, তিনিও এসেছেন দিল্লি থেকে। বুদ্ধদেব ভট্টাচার্য আছেন, আমাদের মুখ্যমন্ত্রীরা সব বলবেন, বিমান আছে। আর আমাদের বাম পার্টির তারাও কয়েকজন আছেন, 2-1 জন আসতে পারেননি, কিন্তু বাকিরা এসেছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আপনারা যে পশ্চিমবাংলার মানুষের সঙ্গে, সচেতন মানুষের সঙ্গে এক হয়ে যে ইতিহাস রচনা করেছেন, যা সংসদীয় গণতন্ত্রের পুঁজিবাদী দেশে, কোন দেশে কোথাও হয়নি, পৃথিবীতে, ভারতবর্ষে তো হয়নি। এই ইতিহাস আপনারা তৈরি করেছেন। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা শ্রেণী সংগ্রাম করে, শুধু পার্টি না, আমাদের শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, ছাত্র, যুব, শিক্ষক, মহিলা, সমস্ত গণসংগঠন আছে, তারাও সঙ্গে সঙ্গে বিরাট বিরাট সংগঠন গড়ে তুলেছে। কারণ এই দুটো মিলিয়ে আমরা চাই একটা বিরাট, 3টি অঙ্গরাজ্যে ক্ষমতা পেয়ে বামপন্থীরা সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে কখনো তাদের পক্ষে সম্ভব না সমাজবাদ গড়ে তোলা। আমাদের ক্ষমতা দখল করতে হবে দিল্লিতে, এবং আমরা যেসব কর্মসূচি দিয়েছি তাতে মানুষকে আমাদের দিকে আমরা টেনে আনছি। প্রতিক্রিয়াশীলদের পক্ষে যারা ছিল ভুল বুঝে, তারা আমাদের দিয়ে দলে দলে তারা এসেছেন। সেই জন্যে এই 7 বার আমরা ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছি, আপনারা আমাদের নির্বাচিত করেছেন। কিন্তু আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই, কারণ আমরা দেখেছি এই 7ম নির্বাচনে 80% লোক ভোট দিয়েছে আর 20% লোক ভোট দেয়নি কাউকে। এই 80% মধ্যে এটা একটা রেকর্ড। আমরা দৃষ্টান্ত, আমরা 50% বেশি পেয়েছি, আর 29-30% ওই ছোট ছোট দলগুলোর, মমতা ব্যানার্জি ইত্যাদি যারা আছেন, তৃণমূল, কংগ্রেস, সেই সব মিলিয়ে তারা পেয়েছে।
এটাও একটা ইতিহাস আপনারা রচনা করেছেন। কিন্তু তবুও আমি বলছি যে আত্মসন্তুষ্টির জায়গা নেই, কারণ এখনো আমাদের অনেক কাজ বাকি। হয়তো 90% কাজ করতে পেরেছি, আর 10% কাজ করতে পারি। এবং আমরা কখনো অসত্য কথা মানুষের কাছে বলি না। আমাদের মুখ্যমন্ত্রী যদি ভুল করেন তো তিনি বলেন যে আমি ভুল করেছি। এটা কোথায় আছে ভারতবর্ষে? কোথাও নেই। কোনোদিন শুনেছেন? কোথাও নেই। সেই জন্যে আমি বলছি আমাদের কাজ এখন অনেক বাকি। সেই কাজ আপনাদের সহযোগিতায় করতে হবে। আমরা প্রথম ৭৭ সালে সরকার করতে গিয়ে রাস্তায় দাঁড়িয়েই বলেছিলাম যে শুধু রাইটার্স বিল্ডিং থেকে আমরা সরকার পরিচালনা করব না, আমরা মানুষের সহযোগিতা নেব। আমরা পঞ্চায়েত করব, পৌরসভা করব, স্বনিযুক্তি প্রকল্প করব, যেখানে মহিলারা পুরুষরা কাজ করবেন এবং বিরাটভাবে মানুষকে জাগিয়ে তুলব আমরা। তাই আমরা 31 বছর ধরে করেছি। কাল আমাদের বামপন্থীদের মধ্যে কিছু আলোচনা সমালোচনা এসব হচ্ছে, সেই জন্য আমি 78 সালে আমরা যে কর্মসূচি নিয়েছিলাম বামফ্রন্ট, সেই কর্মসূচিটা করছিলাম বাংলায়। তো সেইটাই তো আমরা অনুসরণ করেছি 30-31 বছর ধরে, এবং সেইটাই আমাদের অনুসরণ করতে হবে। কেউ বলছে সমাজবাদ করছেন না কেন? আর অঙ্গরাজ্যে কখনো সমাজবাদ করা যায়? এসব মিথ্যে কথা মানুষকে আমরা বলতে পারবো না। কিন্তু আমরা এরই মধ্যে দিয়ে মানুষকে জাগিয়ে তুলব, মানুষের চেতনা বাড়াবো। আমরা দিল্লিতে ক্ষমতা দখল করব এবং তারপর শ্রেণীহীন ছোটহীন সমাজ ব্যবস্থা সমাজবাদ আমরা তৈরি করব। কিন্তু এখন এই পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে আমাদের চলতে হচ্ছে। তাই আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখনই আমাকে পার্টি বলেছিল, আমি একটা বিবৃতি দিয়েছিলাম অ্যাসেম্বলিতে, বিধানসভায়, আমাদের শিল্পনীতি কি হবে। সেখানে বলেছিলাম যে আমরা রাষ্ট্রায়ত্ত শিল্প করব, যৌথ শিল্প করব প্রাইভেট সেক্টরের সঙ্গে, কৃষি বিদেশি। কিন্তু বিদেশিরা যখন আসবে তখন এটা দেখতে হবে যে একতরফা না হয়। তারা তো আসবে লাভ করতে, কিন্তু আমাদের ছেলে মেয়েরা যাতে চাকরি পায়, আমাদের মানুষ যাতে কাজ শিখতে পারে, যাতে করে আমরা ছোট মাঝারি নানা রকম কারখানা করতে পারি। আর আমাদের বৈজ্ঞানিকরা, কৃষি বৈজ্ঞানিকরা বলেছেন যে এখনো কৃষিতে আপনারা অনেক উন্নতি করতে পারেন, অনেক ব্যাপারে কৃষিতে। এটা গর্বের কথা, আমাদের প্রথম স্থান পশ্চিমবাংলা, কিন্তু আরো উন্নতি করার জায়গা আছে। আমাদের কৃষি বিজ্ঞান বৈজ্ঞানিকরা বলেছেন যে এখনো এরই মধ্যে এই জমি আপনারা দিয়েছেন কৃষককে, আপনারা যদি ভালো করে বোঝান তাহলে আমরাও সাহায্য করতে পারি যে আরো উন্নততর কৃষি আমরা করতে পারি। তার উপর দাঁড়িয়ে আমরা এখানে শিল্প করে গড়ে তুলব, বড় শিল্প, মাঝারি শিল্প, ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প, যেখানে আমাদের ছেলে মেয়েরা কাজ করবে। এই তো আমার একটা মনে পড়ছে, বেশি দৃষ্টান্ত দিতে চাই না, আমি বিধাননগর শর্ট লেগে আছি 17 বছর, এবং সেখানে ইন্দিরা গান্ধীকে আমি বলেছিলাম যে আপনি জমি কিনছে না, আপনি জমি নিন, আপনি ইলেকট্রনিক্সে টাকা খরচা করছেন অন্য জায়গায়, এখানে করুন, সস্তা জমি দেবো আমি। তিনি 1 বছর আমাকে অপেক্ষা করালেন, একটা কমিটি করলেন, তারপরে আমাকে বললেন না, কমিটির লোকেরা বলছে যে বাংলাদেশের পাশে আমরা এটা করব না। পাগলের কথা, বাংলাদেশের সঙ্গে আমাদের লড়াই হবে নাকি? তারপরে আমাদের সরকার থেকে আমরা জমি দিয়েছিলাম, আমরা ইলেকট্রনিক্স করবার জন্য 300 একর জমি দিয়েছিলাম সস্তায়। এখন সেখানে 5টা সেক্টর আছে, সেখানে প্রায়
24-25 হাজার ছেলে মেয়ে কাজ করে। আমি যত হিসেব এখন জানি দিবারাত্র কাজ করে। এখন রাত্রে মেয়েরাও কাজ করে। রাত 12টায় কাজ শুরু হয়, 6টায় শেষ হয়। এইরকম ভাবে আমরা 11 বছর আমার অপেক্ষা করতে হয়েছিল। কেন্দ্র বাধা দিয়েছিল, এই কংগ্রেস সরকার, যাকে আমরা এখন সমর্থন করতে বাধ্য হচ্ছি, কারণ বিজেপি উত্থানের জন্য, সাম্প্রদায়িকতার উত্থানের জন্য এরা আমাদের বাধা দিয়েছিল। মাসুল সমীকরণ করেছিল, লাইসেন্স প্রথা করেছিল, আমাদের সরকার আমাদের করতে দিত না কারখানা। তারই মধ্যে দাঁড়িয়ে রাজীব গান্ধীর সময় একটা বিরাট প্রকল্প আমরা করেছিলাম, হলদিয়া পেট্রোকেমিক্যাল। সেখানে আজকে কারখানাটায় অল্প লোক কাজ করছে, কিন্তু সমস্ত জেলায় জেলায় অনুসারী শিল্প হয়েছে। সেখানে 70,000 ছেলে মেয়ে কাজ করছে। তারপর ষষ্ঠ সরকার, সপ্তম সরকার আসবার পর এটা বিশেষ করে আমাদের বামফ্রন্ট সরকার তার উপর জোর দিয়েছে যে সেখানে আমরা আইটি করছি এবং সেখানে আমাদের ছেলেদের মেয়েদের কি করে কাজ দেব। এটা দুঃখ লাগে যখন দেখি শিক্ষিত ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই। এটা অসহ্য ব্যাপার। এই আইটি সেই জন্য জোর দিয়েছে আমাদের এই সরকার, ষষ্ঠ সরকার, সপ্তম সরকার। এটা বুঝতে কাছে আপনারা শুনবেন। এবং এইভাবে আমরা এগিয়ে যেতে, আমরা দৃষ্টান্ত পৃথিবীর সামনে। যখন বাইরে থেকে লোক আসে আমাকে জিজ্ঞাসা করে, এতদিন কি করে আছেন আপনারা? কিন্তু হয় না, সংসদীয় গণতন্ত্রে পরিবর্তন হয়। আমি বলছি আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি, মানুষের সাহায্য নিয়েছি, সহযোগিতা নিয়েছি, মানুষ আমাদের আশীর্বাদ করেছে, তাদের ভালোবাসা, সমর্থন, সহযোগিতা আমরা পেয়েছি। এই জন্যেই আজকে আমরা কিছুই ছিলাম না, আজকে কত বড় আমাদের শক্তি। আর এটা শুধু আমরা বলতে, আমি সিপিআইএম এর কথা বলছি না। আজকে সিপিআইএম এর সভা হচ্ছে ঠিকই, কিন্তু বামপন্থীদের কথা বলছি। আমরা বামপন্থী সরকার তৈরি করবার আগে আমরা বামপন্থীরা এক হয়েছি অনেক অভিজ্ঞতার পর। আমরা আগে পরস্পরের বিরোধিতা করতাম, তারপরে আমরা এক হয়েছি আন্দোলন সংগ্রাম করবার জন্য, তারপরে নির্বাচনও আমরা বামপন্থীরা অংশগ্রহণ করেছি। এখন কিছু সমস্যা হচ্ছে, সে কথা বিমান বলবে আপনাদের, ওদের সঙ্গে আলোচনা হচ্ছে, যাদের সঙ্গে আমরা আলোচনা করছি। কেউ যদি আলাদা আলাদা ভাবে করে তা বামফ্রন্ট দুর্বল হবে, আমাদের শত্রুপক্ষ তাদের শক্তি বাড়বে। এটা কখনোই আমরা হতে দিতে পারি না, অসম্ভব কথা। এই যে বিরাট ব্যাপার, এত বড় ব্যাপার আমার মনে হয় না আমি আর দেখেছি। এখানে যে আপনারা এসেছে, আপনাদের সেই জন্য আরেকবার, আমি বেশি বলতে পারছি না, আপনাদের, আমি অসুস্থ, 93 বছর পেরিয়ে গেছে, 94 বছর চলছে, আর 66-67 সাল আমি রাজনীতি করছি। কিন্তু আমরা কমিউনিস্টরা বলি আমরা মানুষকে ভালোবাসি, মানুষের উপর বিশ্বাস কখনো হারাবেন না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এমনকি যারা বিরোধী তাদের সঙ্গেও ভালো ব্যবহার করবেন, তাদের বোঝাবেন তারা যাতে বিপথে না যায়। এইভাবেই আমরা চলছি এবং বিরোধীদের আমরা বলছি যে ভালো কাজ যেগুলো করছি সেগুলোতে আপনারা আমাদের কেন সাহায্য করবেন না? আমরা তো বিধান রায়ের সময় শিল্প করতে বাধা দিইনি। আমরা বলেছি খালি শ্রমিক কর্মচারীদের অধিকার বজায় রাখতে হবে, তাদের স্ট্রাইক করবার অধিকার দিতে হবে, কিন্তু আমরা তো বাধা দিইনি। বড় বড় শিল্প যখন হয়েছে, দুর্গাপুরে, আসানসোলে হয়েছে, বাইরে হয়েছে, সেই জন্য আপনাদের আমি সংক্ষেপে কিছু কথা বললাম, অনেক একটু বেশি বলে ফেলেছি। আমার শরীরটা ভালো না, অনেকদিন ধরে পড়ে গিয়ে আঘাত দিয়ে আরো কষ্ট হয়েছিল। কিন্তু যাই হোক, এই মিটিং এ না এসে আমি থাকতে পারলাম না। বিমান যখন আমাকে বলে, আমি বললাম যে আমার তো অবস্থা জানো, 1 মাস শুয়ে আছি। যে বললো যে না, আপনি শুধু দেখা দেবেন, আপনি হাত নাড়বেন, আপনি সমর্থন জানাবেন, তাতেই হবে। কিন্তু এখন বলতে গেলে বেশি বলা হয়ে যায়, বেশি বললাম আপনাদের কাছে কিছু মনে করবেন না। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আরেকবার আপনাদের নমস্কার, ধন্যবাদ।
ভালোবাসা যায়। कॉमरेड विमान बासु, कॉमरेड बुद्धदेव भट्टाचार्य, भाइयों और बहनों, आज मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के पश्चिम बंगाल के राज्य सम्मेलन के